হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামস লার্নিং। আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে জীবনবিজ্ঞানের কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিনা ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো প্রথম প্রশ্ন দেখে নাও। সেটা হচ্ছে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছিলেন। কোষ পর্যবেক্ষণের জন্য তিনি কী ধরনের নমুনা ব্যবহার করেন? হয়তো তোমরা এটা বলতে পারছো যে ইজি, কিন্তু এখানে প্রশ্নটা ওরকম করে চাইনি। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন, কিন্তু সেটার জন্য কি নমুনা ব্যবহার করে সেটা জানতে চাইছে। সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে কি কর্ক। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ক। সুতরাং এগুলো একটু দেখে যেও, ভালো করে রিভিশন করে দিও পরীক্ষার আগে, তাহলেই হবে। তারপরে দেখো পরের প্রশ্ন, বিশ্বের সবথেকে সমস্যা সংকুল জলজ আগাছা কোনটি, যা বাংলা সন্ত্রাস নামে পরিচিত? এইটা অ্যান্সার হয়ে যাবে কচুরিপানা। কচুরিপানা সাইন্টিফিক নেম দেখে রাখো, এর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আইথোনিয়া ক্র্যাসিপিস। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। ঠিক আছে, আরেকটা কথা তোমাদের বলে রাখছি, আপকামিং যে পরীক্ষাগুলো আসছে রেলওয়ের, সেটা এনটিপিসি হোক বা এএলপি হোক বা টেকনিশিয়ান হোক, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বিগত পরীক্ষায় এসেছিলো, সেগুলো নিয়ে আমি যতগুলো তোমাদের জিকে পিডিএফগুলো আছে, সেগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ না হোক, মানে মিক্স থাকে সেখানে, আর আমি সেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদের ভিডিও করে তোমাদের কাছে আমি আস্তে আস্তে আপলোড করে দেবো। ঠিক আছে, পরীক্ষার আগে সবকটা আপলোড হয়ে যাবে। তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা কথা, যারা অন্তত চ্যানেলে নতুন আসো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, পরের প্রশ্ন তাহলে, আফিমের যে উদ্ভিদবিদ্যাগত নাম কি, অর্থাৎ বায়োলজিক্যাল যে নেম আছে না, সায়েন্টিফিক নেম যেটা, সেটা হচ্ছে, সেটা কী হবে অ্যান্সার? সেটা হচ্ছে পাপাভার সোমনিফেরাম। ঠিক আছে, পাপাভার সোমনিফেরাম, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, মেইন কুন, রাগডন এবং সোমালি কোন প্রাণীর প্রজাতি? ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে কি বিড়াল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কী আসবে? সেটা হচ্ছে পেঙ্গুইনের দেহগুলি এবং তাদের যে লিপ্তপদ রয়েছে, যা তাদের ভালো সাঁতার করে, সেটা কোনটা? সেটা হয়ে যাবে কি মাকু আকারের। অর্থাৎ এদের যে বডিটা মাকু আকারে হওয়ার জন্যই সেটা সাঁতারে ওদের সুবিধা হয়। তারপরে দেখো যে প্যালিওন্টোলজি কিসের অধ্যাপককে বোঝায়? অর্থাৎ এখানে কোন অধ্যয়নকে প্যালিওন্টোলজি বলে? সেটা হচ্ছে জীবাশ্মকে প্যালিওন্টোলজি বলে। এটা পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ঠিক আছে, প্যালিওন্টোলজি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে দিয়ে থাকে, তারপর অনেক সময় তোমাদের ম্যাচিংয়ের মধ্যে দিয়ে দেয়, সুতরাং অনেক সময় রিজনিংয়ের মধ্যে দিয়ে দেয়। এটা বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে? সেটা অ্যান্সার কী হয়ে যাবে? সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে আর্থ্রোপোডা, অর্থাৎ সন্ধিপদের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কী হবে? মায়াসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয়? এই পরীক্ষায় এটা দেখো, এটা অনেক কনফিউজ লাগবে যে প্যাকটিন না তোমার জাইগোটিন। তো এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে কি জাইগোটিন। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে জাইগোটিন। তো পরের প্রশ্ন দেখো, যে উদ্ভিদ কোষ প্রাচীর কী দিয়ে তৈরি হয়? উদ্ভিদ কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কী আসবে? সেটা হচ্ছে কোন কোষের অঙ্গাণুগুলি নিজস্ব ডিএনএ রয়েছে? এটা হলো, এটা একটু দেখে নিও ভালো করে। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া একটা আছে, আর আরেকটা আছে কি আরেকটা আছে তোমার 2 আর 3, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে যাও একবার। তারপরে দেখো পরের প্রশ্নে কী আসবে? সেটা হচ্ছে রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ায় কার্যস্থল, অর্থাৎ রাইবোজোম কিসের জন্য কোষের মধ্যে উপস্থিত? সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষের জন্য রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলা হয়। ঠিক আছে, কোষের। তারপরে দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোন বিষয়ের উপর নির্ভরশীল করে? সেটা হচ্ছে কি ডিএনএ বহুরূপতা, অর্থাৎ ডিএনএ বহুরূপতার উপরে ফিঙ্গারপ্রিন্টিং নির্ভর করে। তারপরে প্রশ্ন দেখো, আরএনএ এর নিচের কোন পিরামিডিন গুচ্ছ রয়েছে? কোন পিরামিডিন রয়েছে? ইউরাসিল এবং সাইটোসিন। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো ডিএনএর মধ্যে যা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ঠিক আছে, ছুটি, এরকম করে মনে রাখো। ছুটি মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তো এটা থাকে তোমার ডিএনএর মধ্যে। আরএনএর মধ্যে কি থাকে? আরএনএর মধ্যে থাকে
যে তোমার এই যে থায়ামিন থাকে না, এর পরিবর্তে থাকে শুধুমাত্র ইউরাসিলটা থাকে, ঠিক আছে, ইউরাসিলটা থাকে। তো এদের মধ্যে একটা জিনিস বলে রাখছি, এই দুটোর মধ্যে তোমার ডাবল বন্ড আর এটার ট্রিপল বন্ড থাকে, আর এই দুটোর মধ্যে কী থাকে, ডাবল বন্ড থাকে। এমন করে মনে রাখো জিনিসটা, ঠিক আছে। আজ ছুটি দিয়ে মনে রাখো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো পরে কী আসবে, পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে নিচের কোন অঙ্গাণুর সঙ্গে যে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে, সেটা কী হয়ে যাবে অ্যান্সার, সেটা হয়ে যাবে কি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই, এইটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্নে কী আসবে, সেটা হচ্ছে কাকে বিংশ শতাব্দীর ডারউইন বলা হতো, ঠিক আছে। আর্নেস্ট মেয়ারকে কী বলা হয়, বিংশ শতাব্দীর তোমার ডারউইন বলা হয়েছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দেখো তারপরে দেখো পরের প্রশ্ন, যে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে কোনটি সঠিক বিবৃতি। আমি তোমাদের প্রথমেই বলেছি এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আজকাল খুবই দিচ্ছে, সুতরাং একটু ভালো করে দেখে যেও। এখন তোমরা হয়তো বলছো যে এমসিকিউ টাইপের পড়ে গেলে পরীক্ষা অনেক পাবে, কিন্তু এমসিকিউ থেকেও এইখানে ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউর মধ্যে অপশন দেওয়া থাকে, তোমরা এলিমিনেট করে করতে পারো, বাট এদের মধ্যে তোমাদের যদি জেনুইন পড়া না থাকে তাহলে তোমরা বুঝতে পারবে না। সুতরাং এইগুলো ইনফরমেশন কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো তোমাদের দেখতে গেলে একটু স্টাডি করতে লাগবে, ঠিক আছে। তো কি বলছে, মৌমাছি ও মশার মতো পতঙ্গদের চোখ মানুষ এবং প্রাণীর চেয়ে আলাদা। তারপর বলছে মৌমাছি এবং মশারা একই সাথে বিভিন্ন দিকে দেখতে পারে। কোনটা বলছে এখানে, কোনটা বিবৃতিটি সঠিক বলছে, তো এটা কি হয়ে যাবে, দুটো বিবৃতিটি সঠিক। পরের প্রশ্ন দেখো কি হচ্ছে, গ্যাজেলা ব্যানেট্রি কিসের বৈজ্ঞানিক নাম, গ্যাজেলা ব্যানেট্রি কিসের বৈজ্ঞানিক নাম, সেটা হচ্ছে চিঙ্গারা, সেটা হয়ে যাবে কি চিঙ্গারা। পরের প্রশ্ন দেখো ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি, ময়ূরের বিজ্ঞানসম্মত হচ্ছে প্যাবো ক্রিস্টেটাস, ঠিক আছে, প্যাবো ক্রিস্টেটাস ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে, ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণী ডিম পারে। এটা পরীক্ষার জন্য একটু মানে কম বেশি পরীক্ষায় দিয়ে থাকে, তোমাদের এটা দেখো যে পরীক্ষা এমন করে দেয় বিষয়টা, অ্যাকচুয়ালি তো এখানে ডিম পারে কথাটা বলে দিয়েছে এরকম করে, ঠিক আছে, এটা ব্যতিক্রম, স্তন্যপায়ী প্রাণী কখনো ডিম পারে না, স্তন্যপায়ী প্রাণীর বাচ্চা প্রসব করে। তো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে যে কোনটা ডিম পারে সেটা বলছে প্লাটিপাস, অর্থাৎ হংসচঞ্চু পরীক্ষায় দিয়ে দেবে যে হংসচঞ্চু প্লাটিপাস, এরকম করে তোমাদের রিজনিং তারপরে অন্যান্য জিকেটাও সাজিয়ে দেয়, দেখে যেও ভালো করে এখান থেকে। পরে দেখো নিম্নলিখিত কোন ক্রমটি জীবের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম, ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে যাও, এটা রাজ্য, বিভাগ, শ্রেণী, ঠিক আছে, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তোমাদের সায়েন্টিফিক নাম আরেকটা কথা বলে রাখছি, যখন সায়েন্টিফিক নাম বলতে চায় তোমরা কি বলবে, যেমন যদি বলা হয় তোমার মটরশুঁটি গাছের বিজ্ঞানসম্মত নাম পিসাম স্যাটিভাম, ঠিক আছে, পিসাম স্যাটিভাম। তো এখানে যেটা হচ্ছে পিসাম হচ্ছে তোমাদের গণ, আর তার প্রজাতিটা হচ্ছে স্যাটিভাম, ঠিক আছে। প্রথমে পিসাম মেনশন থাকে, তারপরে তোমাদের প্রজাতিটা মেনশন থাকে, ঠিক আছে। কি বলা হলো, যে যদি মটরশুঁটি গাছের বিজ্ঞানসম্মত বলি পিসাম স্যাটিভাম, সেটা হচ্ছে তা পিসামটা কি, পিসামটা হচ্ছে গণ, আর তোমার যেটা স্যাটিভাম সেটা হচ্ছে তোমাদের প্রজাতি, ঠিক আছে, লাস্টের দিকে প্রজাতিটা বোঝা যায়। তারপরে দেখো পরের প্রশ্ন, যে নিম্নলিখিত কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে দেখো ম্যাঙ্গিফেরাটা কী ছিল তোমাদের, এটা হচ্ছে গণ, তারপরটা ইন্ডিকা হচ্ছে তোমাদের প্রজাতি, ঠিক আছে, ইন্ডিকাটা কী হচ্ছে, ইন্ডিকাটা হচ্ছে প্রজাতি। তাহলে কী হবে, এটা কার বিজ্ঞানসম্মত নাম, সেটা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। তারপরে দেখো বস মুটাস কিসের বিজ্ঞানসম্মত নাম, সেটা হচ্ছে বন্য ইয়াক, ওয়াইল্ড ইয়াকের সায়েন্টিফিক নেম কী আছে, বস মুটাস। তারপরে দেখো পরের প্রশ্ন কী আসবে, পরের প্রশ্নটা হচ্ছে নিচের কোন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থাটি মৌলের নাম, প্রতীক এবং এককের অনুমোদন প্রদান করে, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, অর্থাৎ IUPAC,
এমন করে মনে রাখো, IUPAC এটা তোমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা IUPAC-এর পুরো নাম পরীক্ষায় দেয়। ঠিক আছে, এখানে অলরেডি মেনশন করা আছে যে কোনটি সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন এগুলো দিয়ে থাকে। তো এখানে পরীক্ষায় অনেক সময় এই IUPAC-এর ফুল নাম চেয়ে বসে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে যে হুইটেকার যে কী আছে সমস্ত যে জীবকে কটি ভাগে ভাগ করে, সেটা অ্যান্সার হয়ে যাবে কি 5টি ভাগে ভাগ করে। কত সালে ভাগ করে এটা? 1969 সাল। ঠিক আছে, 1669 সালে করে। ঠিক আছে, এটা আমার একটু কনফিউজ লাগছে, 1600 না কত, তোমরা একটু দেখে নিও এটা। ঠিক আছে, এটা কনফিউজ লাগছে তাই 1969। ওকে, 1969 সাল। ঠিক আছে, এই 1969 সালে তিনি কি করেন? তিনি এটাকে যে সমস্ত জীবকুলকে 5টি ভাগে ভাগ করেন। তোমরা কমেন্টে জানাও যে 5টি ভাগ কী কী আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো যে প্রাণী কোষে সর্বাধিক প্রাপ্ত হচ্ছে RNA কোনটি? প্রাণী কোষে সর্বাধিক প্রাপ্ত RNA হচ্ছে যে rRNA, অর্থাৎ এটা দেখো rRNA, রাইবোজোমাল RNA হচ্ছে তোমাদের একটু আগে RNA বলেছিলাম RNA-র মধ্যে কী কী থাকে। ঠিক আছে, এর মধ্যে দেখো RNA-র মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে RNA-কে কটা ভাগে ভাগ করা যায়, ওটার মধ্যে RNA কী দিয়ে তৈরি ছিল সেটা আলোচনা করা হয়েছে। এর মধ্যে RNA হয়েছে তোমার কী কয় প্রকার RNA পাওয়া যায়, এটা হচ্ছে mRNA, একটা হচ্ছে tRNA, আর একটা হচ্ছে rRNA, একটা হচ্ছে মেসেঞ্জার RNA, ট্রান্সফার RNA, আর হচ্ছে রাইবোজোমাল RNA। ঠিক আছে, এদের কাজ হচ্ছে যে রাইবোজোমাল RNA এটা তোমাদের প্রোটিন সংশ্লেষ বেশি করে, এবং এটাই তোমাদের কোষের মধ্যে সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায় এই RNA-টা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী আসবে? পরের প্রশ্ন আসছে যে শিক্ষায় দর্শনশাস্ত্রে কোন শাখাটি ডারউইনের বিবর্তন তত্ত্বের যে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সেটা কী হয়ে যাবে? সেটা হচ্ছে প্রাকৃতিবাদ বা প্রকৃতিবাদ। ঠিক আছে, এটা অ্যান্সার কী হয়ে যাবে? প্রকৃতিবাদ। তারপরে দেখো পরের প্রশ্ন যে ব্যাসিসিলি ব্যাকটেরিয়া নির্মিত কোন আকৃতির? সেটা হচ্ছে রড আকৃতির। এই প্রশ্নগুলো পরীক্ষায় দেখে যাও একটু। ঠিক আছে, এগুলো তোমাদের কনফিউজ করার জন্য প্রশ্নগুলো বানিয়েছে। ঠিক আছে, তো কাটল ফিশ নিম্নলিখিত কোন পর্বের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে মোলাস্কা। কাটল ফিশ মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। তারপরে পরের প্রশ্ন দেখো যে এর মধ্যে কোন অঙ্গাণুটি কোষে আত্মঘাতী থলি নামে পরিচিত? ঠিক আছে, অর্থাৎ সুসাইড ব্যাগ নামে পরিচিত, সেটা অ্যান্সার হয়ে যাবে লাইসোজোম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কী আসবে? G1S পর্যায় এবং G2 যে সম্মিলিত কোষ বিভাজনের পর্বটির নাম কি? ঠিক আছে, পর্বটির নাম হচ্ছে কি? ইন্টারফেস। অর্থাৎ একটা কোষের মধ্যে তোমার একটা ফেজ থাকে, সেই ফেজের মধ্যে কী আছে এখানে তোমার G1S G2 এরকম ফেজ থাকে। ঠিক আছে, তারপরে আরও ফেজ থাকে, এটা হচ্ছে তোমাদের ইন্টারফেস। ঠিক আছে, তারপরে থাকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে কোষের। ঠিক আছে, লাইফ সাইকেল, কোষের জীবনচক্র। তো এখানে সেটাই আলোচনা করছে যে এগুলো কোন পর্বের মধ্যে রয়েছে, অর্থাৎ G1 যেটা রয়েছে না, G1 যেটা রয়েছে, S রয়েছে, G2 রয়েছে, তো এগুলো এই পর্যায়ের মধ্যে কোষ কখনো বিবেচিত হবে না। অর্থাৎ এখানে তোমাদের কি বলবো, এখানে ইন্টারফেস দশায় কোষ কখনো বিভাজিত হয় না। কোষ শুধুমাত্র কি হয়, বৃদ্ধি পায়, পরিপুষ্ট হয়, কিছু সংশ্লেষ করে। ঠিক আছে, তো এখানে যেটা হয় যে তোমার এই যে G1 দেওয়া আছে না, জি ফর গ্রোথ, তাহলে প্রথম একটা কোষ থাকলে যদি যেটা বাচ্চা কোষ থাকে সেটা সবার আগে গ্রোথ হবে। ঠিক আছে, তার মধ্যে যা কমতি আছে সেগুলো কিছু পরিপুষ্ট করবে, আর সংশ্লেষ দশায় সেগুলো কিছু যদি ঘাটতি থাকে সেগুলো উৎপন্ন করবে। ঠিক আছে, তৈরি করবে। G2 দশায় আবার সেকেন্ড টাইমে গ্রোথ হয়, ফাইনালি গ্রোথ হয়। তারপরে কোষটা কী করে যে এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই টেলোফেজ, এই ফেজগুলোর মাধ্যমে মানে এই তোমার বিভাজনের মাধ্যমে কী হয়, কোষটা বিবেচিত হয়ে পুনরায় আরেকটা কোষ উৎপন্ন করে। ঠিক আছে, পরে দেখো উদ্ভিদ কলায় ড্যাশ এর কোষ প্রাচীর সুবেরিন দ্বারা তঞ্চিত হওয়ার ফলে তা গ্যাস এবং জলের অণুর জন্য অবৈধ করে তোলে। সেটা কী হয়ে যাবে অ্যান্সার? সেটা অ্যান্সার হয়ে যাবে কি? এটা অ্যান্সার হয়ে যাবে কর্ক। ঠিক আছে, কর্ক। তারপরে দেখো পরের প্রশ্ন, ইউক্যারিওটিক কোষে RNA সংশ্লেষ কোথায় সম্পন্ন হয়? এটা কী হয়ে যাবে অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়াস। ঠিক আছে, তারপরে দেখো
মাইটোসিসের কোন পর্যায়ে মাকুস সদৃশ তন্তুগুলি গঠিত হয় এবং ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়? সেটা অ্যান্সার হয়ে যাবে কি? সেটা অ্যান্সার হয়ে যাবে মেটাফেজ। তারপরে দেখো পরের প্রশ্ন, যে থলিতে কোষগুলি 3টি ভ্রূণ স্তরে সজ্জিত থাকে তাদের ড্যাশ বলা হয়। তাদের বলা হয় কি? ট্রিপ্টোব্লাস্টিক। তাদের বলা হয় কি? ট্রিপ্টোব্লাস্টিক। তারপরে দেখো, নিচের কোনটির উপস্থিতির কারণে আরএনএ জলাকর্ষী প্রকৃতির হয়? ঠিক আছে, আরএনএ জলাকর্ষী কোনটির জন্য? সেটা হয়ে যাবে কি? ফসফেট বিভাগের জন্য। বোঝা গেল? তোমাদের আরেকটা কথা বলে রাখছি এখানে, ডিএনএ বলো আরএনএ বলো, ঠিক আছে, এদের যে গঠন উপাদান স্ট্রাকচারগুলো একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, কে কত সালে এদের যে তোমার যে আকৃতিগুলো বা মানে তোমার ডিসকভার করেছিল সেগুলো একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় কম বেশি থাকে প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আসছে, সেটা হচ্ছে সাধারণ কোষগুলিতে আরএনএ এবং আরএনএ থেকে ডিএনএতে বংশগতিতত্ত্ব প্রবাহের প্রক্রিয়াকে কী বলা হয়? এটাকে বলা হয় প্রতিলিপি বা কপি বলা হয়। ঠিক আছে, অ্যান্সার কী হয়ে যাবে? কপি বা প্রতিলিপি। তারপরে দেখো পরের প্রশ্ন, যে নিম্নলিখিত কোন প্রাণীর দেহের আকারে অনুপাতে বৃহত্তম মস্তিষ্ক রয়েছে? সেটা হচ্ছে ডলফিন। ঠিক আছে, এটা অ্যান্সার কী হয়ে যাবে? ডলফিন। তারপরে প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠা প্রজাতির গমনাঙ্গ? প্রতিষ্ঠা প্রজাতির গমনাঙ্গ কোনটা হবে? ফ্লাজেলা। ঠিক আছে, ফ্লাজেলা। তারপরে প্রশ্ন, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা আমাকে কমেন্টে জানাও যে আজকাল যে তোমাদের ফুচকা মানে পানিপুরির মধ্যে তোমরা যেই জল ইউজ করছো, মানে ওরা যে জল দিচ্ছে আমাদের টক জাতীয় হিসাবে, ঠিক আছে, তার মধ্যে কোন অ্যাসিড দেয়? সেটা হচ্ছে কী হয়ে যাবে তোমাদের? একটু আগে যেটা বললাম সেটা। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, পানিপুরি যেখান থেকে খাও না কেন তোমরা একটা কথা মাথায় রেখো, পানিপুরির মধ্যে আজকাল লোকেরা কী করে মানে তোমার এই সাইট্রিক অ্যাসিড দিয়ে দেয়। তেঁতুল আজকাল লোকে দিতেই চায় না। ঠিক আছে, কারণ ওটাতে খরচ সাপেক্ষ, মানে আর সাইট্রিক অ্যাসিড দিয়ে 1 ফোঁটা দিলেই পুরো তোমাদের এটা কী হয়ে যাবে? টক হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং ওই হিসাব করে ওরা কম টাকায় মানে তোমার একটু 1 ফোঁটা দিলেও মানে পুরোটাই হাঁড়িটার জল মানে নিমেষেই টক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আর যদি প্রমাণ হিসেবে জানতে চায়, মানে কেউ যদি দেখতে চায়, তখন ওরা কয়েকটা বীজ রেখে দেয় আর একটু ছোট 2-1টা মানে তোমার তেঁতুল এর মধ্যে রেখে দেয়। ঠিক আছে, ওদিনকে একটা জায়গায় খেতে গেলাম, আমি এটা ধরেছি বিষয়টা, তো তারপরে লোকটা একটু মানে অন্য ধরনের রিয়াকশান দিচ্ছিল। তোমরা একটু দেখে খেও, আর এগুলো খাওয়াটা বেশি ভালো না। ঠিক আছে, অরিজিনালটা থাকলে কোনো ব্যাপার ছিল না, তোমাকে এমনিতে কেমিক্যাল খাওয়াচ্ছে, তুমি একটু দেখে নিও। ঠিক আছে, ফুচকা পেলে রাস্তার থেকে খেয়ে নিও না, তোমাদের একটু হেলথ একটু অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, তো তারপরে দেখো, উদ্ভিদ কোষের যে বহির্তম আবরণটি কী নামে পরিচিত? সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে যে তোমাদের সেলুলোজ অ্যাকচুয়ালি যে বলতে চাইছে যে কোষের যে কোষ প্রাচীর আছে না উদ্ভিদ কোষের, সেটা কী দিয়ে তৈরি? সেটা হয়ে যাবে সেলুলোজ। এই প্রশ্নটা এখানে ঘুরিয়ে দিয়েছে। তারপরে দেখো, ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে শেষ। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানিও যে আর তোমাদের কী কী দরকার। ঠিক আছে, আমি তোমাদের বলেইছি, কথা দিয়েছি, অবশ্যই আমাকে আনতে হবে। ঠিক আছে, রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে, জিকে প্রশ্নগুলো আমি আস্তে আস্তে সব কিছু আপলোড করবো, জাস্ট সময়ের অভাবে এখন পারছি না। তবে যেহেতু যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেটা অবশ্যই করে দেবো। ঠিক আছে, তোমরা চ্যানেলের সাথে সঙ্গে থেকো, অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।